হ্যালো এভরিওয়ান। সো সয়েল মেকানিক্স একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট। এটা সাধারণত তোমার স্ট্রাকচারাল অ্যানালাইসিস বা আরসিসি আমাদের যে স্ট্রাকচারাল সাবজেক্টগুলো আছে এর পরে স্ট্রাকচারের পরে পরে আমাদের সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট হলো সয়েল মেকানিক্স। সয়েল মেকানিক্সকে দুটো পার্টে পড়ানো হয়। একটা হচ্ছে সয়েল মেকানিক্স 1, সয়েল মেকানিক্স 2, তোমাদের দুটোই আছে। সো এখন তোমাদের এই সয়েল মেকানিক্স সয়েল 1 এর মধ্যে কী কী সিলেবাস আছে একবার একবার দেখে নেবো আমরা। তো আমি পুরোটাই এখন দেখাচ্ছি না, শুধুমাত্র মডিউল 1 এ তোমাদের যেটা আছে সেটা বলছি এবং সেখান থেকে স্টার্ট করছি। রাইট। সো মডিউল 1 এ তোমাদের আছে সয়েল ফরমেশন। সো সয়েল কীভাবে ফর্মড হয় সেই ব্যাপারে বলা আছে এবং সেটা দুটো পার্টে ভাগ করা আছে। মডিউল 1টার মধ্যে ফিজিক্যাল প্রপার্টি ফিজিক্যাল প্রপার্টিজ অফ সয়েল এই নিয়ে ডিসকাস করা আছে এবং এর মধ্যে দুটো চ্যাপ্টার আছে। একটা হচ্ছে সয়েল ফরমেশন ইন্ট্রোডাকশন আর একটা হচ্ছে সয়েল অ্যাজ এ 3 ফেজ ডায়াগ্রাম সিস্টেম। সো কিভাবে সয়েল ফরমেশন হয় সেই ব্যাপারটা আমরা এখানে কিছুটা জানবো। আর কি কি ধরনের সয়েল আছে এবং তাদের ডেফিনেশন, তাদের স্ট্রাকচার, কম্পোজিশন বা ক্লে মিনারোলজি, এই জিনিসগুলো আমরা জানবো। দ্বিতীয় জিনিস যেটা জানবো সেটা হচ্ছে 3 ফেজ সিস্টেম। এই 3 ফেজ সিস্টেমটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট বিকজ তুমি যখন সয়েল মেকানিক্স পড়বে, সয়েলকে তুমি কিভাবে সয়েল মেকানিক্সের ভাষায় রিপ্রেজেন্ট করবে তাকে আমাদের 3 ফেজ ডায়াগ্রাম হিসাবে আমাদের রিপ্রেজেন্ট করতে হয়। তোমরা যদি ডিপ্লোমায় আগে পড়ে থেকেছো তাহলে এটা জানবে যে সয়েলকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার ভলিউম অফ সলিড, আর একটা হচ্ছে ভলিউম অফ এয়ার, ভলিউম অফ ওয়াটার। আর এই ভলিউম অফ ওয়াটার অ্যান্ড ভলিউম অফ এয়ার এই দুটোকে আমরা বলি ভলিউম অফ ভয়েড। তো বেসিক্যালি এরকমভাবে আমরা একটা সয়েলকে রিপ্রেজেন্ট করি, তাই কি না? তো এই জিনিসটাকে বলা হয় 3 ফেজ ডায়াগ্রাম। তো এই জিনিসগুলো আমরা আমাদের সয়েল ফরমেশন ইন্ট্রোডাকশনটা শেষ হওয়ার পরে আমরা 3 ফেজ সিস্টেমে যাব। দেখো, আমার কিছু রিকোয়েস্ট থাকবে তোমাদের। দেখো, যদি তুমি থরলি এই ক্লাসগুলো যদি কন্টিনিউ দেখতে থাকো এবং যদি একটা নোটবুক কিনে নিয়ে সেই নোটবুকে তুমি যদি থরলি সেগুলোকে ভালোভাবে লিখে নাও, তোমার ভবিষ্যতে এগুলো কাজে লাগবে এবং আমি 100% গ্যারান্টি দিতে পারি যে তুমি যদি এই নোটসটা ফলো করো, তুমি কোশ্চেনে আরামসে তুমি 50 to 60 মার্কসের কোশ্চেনের আনসার তুমি করে আসতে পারবে যদি তুমি সেই জিনিসগুলো সঠিকভাবে লিখো এবং বুঝতে পারো। ঠিক আছে, আমি হেল্প করবো, যথাযথ হেল্প করবো নোটস দিয়ে এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। ওকে, সো লেটস স্টার্ট নাও। সয়েল ফরমেশন প্রথমে আমরা দেখব, এর মধ্যে কিছু ইন্ট্রোডাকশন থাকবে, থাকবে। এবার আমার নিয়ম হচ্ছে পড়ানোর যে আমি পেন অ্যান্ড পেপার দিয়ে পড়াতে বেশি ভালো করি, মানে ভালোবাসি। তো তোমরা যদি চাও যে পেন অ্যান্ড পেপারটাই বেশি ভালো লাগছে, তো আমি পেন অ্যান্ড পেপার পড়াবো। আর যদি মনে হয় যে না, তোমাদের যে পিপিটি করে পড়ালে ভালো হয়, তাহলে তোমরা সেটা কমেন্ট বক্সে লিখবে। রাইট। এবং আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই লিখবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকেও বলবে। রাইট। নাও, তো ফরমেশন অফ সয়েল মডিউল 1-এ আমরা ফরমেশন অফ সয়েলে প্রথমেই লিখে ফেলো সুন্দর করে। সো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সয়েল? প্রথম কথা, যখন সয়েল মেকানিক্সকে আমরা পড়ছি তো ডেফিনেশন একটা না জানলেই নয়, তাই কি না? সো সয়েল ইজ এ আনকনসলিডেটেড ম্যাটেরিয়াল। তো প্রথম কথা আমি কি লিখলাম যে সয়েল ইজ এ আনকনসলিডেটেড আনকন আনকনসলিডেটেড ম্যাটেরিয়াল, কমা দিয়ে দাও। কনসিস্ট অফ হোয়াট? সয়েল সলিড অ্যান্ড ভয়েড, কমা দাও আবার। এবার লিখো ফর্মড বাই ওয়েদারিং অফ রক্স অ্যান্ড ডিকম্পোজিশন অফ অর্গ্যানিক ম্যাটার। ওকে, সো এখানে আমরা ডেফিনেশনটা একটা বেসিক ডেফিনেশন লিখেছি, যে আমি যেগুলো আন্ডারলাইন করছি সেগুলো তোমরা আন্ডারলাইন করে নাও এবং এক্সামে সবসময় এরকমভাবেই ডেফিনেশন লেখার পরে আন্ডারলাইন করবে। সয়েল ইজ এ আনকনসলিডেটেড ম্যাটেরিয়াল। আনকনসলিডেটেড মানে কি? মানে এটা কনসলিডেশন করা হয়নি। মানে কি? উপরে ধরো একটা নর্মালি আমি সয়েল ফেলে রাখলাম, সেটাতে কোনো কম্প্রেশন দিলাম না, সেটা এরকম নর্মালি যে অবস্থায় পড়ে আছে, তার ভেতরে ভয়েড থাকবে, সয়েল থাকবে। তো এই জিনিসটা হচ্ছে আনকনসলিডেটেড, মানে কি দুই দিক থেকে কোনো কম্প্রেশন ফোর্স দেওয়া হয়নি। রাইট। সো আনকনসলিডেটেড মেটেরিয়াল হিসাবে আমরা সয়েলকে ধরছি এবং কনসিস্ট অফ কী থাকবে তার মধ্যে থাকবে সয়েল সলিড এবং তার মধ্যে থাকবে ভয়েড, VOID। ওকে, নাও সয়েলের মধ্যে দুটো জিনিস থাকে, এক থাকে ভয়েড আর এক থাকে কি
আমি যদি রিপ্রেজেন্ট করি এরকমভাবে সয়েলকে, তো সয়েলের মধ্যে থাকে সয়েল সলিড, ভলিউম অফ সয়েল সলিড এবং ভলিউম অফ ভয়েড। আর এই ভলিউম অফ ভয়েড মানে হচ্ছে ফাঁকা জায়গা। যে প্রত্যেকটা, তুমি ধরো একটা মাটি নিলে, শুকনো মাটি নিলে বা আধ ভেজা মাটি নিলে, সেই মাটিটার ভেতরে কি থাকবে? এক থাকবে তোমার সয়েল সলিড থাকবে, আর কি থাকবে? সয়েলের পার্টিকেল থাকবে, আর থাকবে কি কিছু কিছু ফাঁকা জায়গা থাকবে, সেটাকে আমরা কি বলবো? না ভয়েড বলবো। আর এই ভয়েড এর মধ্যে কি থাকতে পারে? যদি খুবই ড্রাই সয়েল হয়, তাহলে ড্রাই সয়েল হলে কি হবে? শুধুমাত্র ওই ভয়েডের মধ্যে এয়ার থাকবে। আর যদি সেটা স্যাচুরেটেড হয় বা পার্শিয়ালি স্যাচুরেটেড হয়, তাহলে তার সঙ্গে ওয়াটারও থাকবে, তাই কি না? তো আমরা মোদ্দা কথা এটাই বুঝতে পারলাম যে সয়েল হলো একটা আনকনসলিডেটেড ম্যাটেরিয়াল, এর মধ্যে থাকবে সয়েল সলিড এবং ভয়েড। তৈরি কিভাবে হবে? এবং ফর্মড বাই, এবং কি বলেছে? ফর্মড বাই ওয়েদারিং অফ রকস অ্যান্ড ডিকম্পোজিশন অফ অর্গ্যানিক ম্যাটার। অর্গ্যানিক ম্যাটার মানে যেগুলো পচনশীল বস্তু, সেগুলো ডিকম্পোজ হয়ে যাওয়া বা পচে যাওয়া, তো সেগুলো থেকে একটা সয়েল তৈরি হয়, যাকে আমরা বলি অর্গ্যানিক সয়েল। আবার ওয়েদারিং অফ রকস, ওয়েদারিং অফ রকস মানে কি না, যে পাথরগুলো আছে সেই পাথরগুলো বিভিন্ন ওয়েদারিং অ্যাকশন থাকে, যেমন টেম্পারেচার হতে পারে বা প্ল্যান্টের রুট গ্রোথের জন্য হতে পারে, ঠিক আছে? বা বিভিন্ন ওয়েজিং অ্যাকশনের জন্য হতে পারে। তো এই জিনিসগুলো সাধারণত ওয়েদারিং অ্যাকশন বলা হয়, যার জন্য রকগুলো কি হয়, পাথরগুলো ভেঙে ভেঙে ছোট ছোট আকার নেয়, এবং অনেক সময় বৃষ্টির জলে সেই পাথরগুলো তোমার নদীতে এসে যখন পড়ে, তখন নদীর যে বেড লেভেল, সে বেড লেভেলের নিচে জলের তলায় যখন ওটা ডাউন স্ট্রিমের দিকে যায়, তখন তারা ঘর্ষণের ফলে সেই পাথরে পাথরে ঠোকা লেগে ওই পাথরগুলো ভেঙে ভেঙে স্যান্ড, গ্রাভেল এগুলো তৈরি করে, রাইট? এবং সেই সব ইনঅর্গানিক এবং অর্গানিক সবগুলো মিক্স হয়ে একটা ভালো সয়েল তৈরি করে, ঠিক আছে? তো এটা একটা বেসিক ডেফিনেশন হলো সয়েলের ব্যাপারে। নাও আমি জাস্ট এই ডেফিনেশনে যা যা লেখা আছে সেগুলো জাস্ট একটু পয়েন্ট করে দিচ্ছি, সেগুলো লিখে নাও। নাও স্লাইড 2। নাও এখানে একটা জিনিস আমরা দেখলাম যে ভয়েড কি আছে না, ভয়েড কনসিস্ট অফ হোয়াট? ভয়েড কনসিস্ট অফ কি? একটা হচ্ছে এয়ার, হয় এয়ার থাকবে বা ওয়াটার থাকবে, বা দুটোই থাকতে পারে, অর বোথ। নেক্সট কি আর একটা পয়েন্ট আমরা দেখলাম না, সয়েল যেগুলো, দ্য সয়েল কনসিস্ট বা সয়েল ফর্মড বাই ওয়েদারিং of rocks are known as inorganic soil. এক্সাম্পল হিসাবে লিখে নাও, গ্রাভেল, স্যান্ড, সিল্ট। নাও আর একটা জিনিস লিখো এখানে, এটা লেখা হয়ে গেলে রাইট ডাউন। সয়েল formed by decomposition of organic matter is known as organic soil. এক্সাম্পল হিসাবে লিখে নাও, হিউমাস, পিট। এগুলোর ডেফিনেশন কিন্তু আমরা দেখব, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। হিউমাস কাকে বলে, পিট কাকে বলে, মাক কাকে বলে। সো যেসব সয়েলগুলো তোমার ডিকম্পোজিশন অফ অর্গানিক ম্যাটারের জন্য তৈরি হয়, অর্গানিক ম্যাটারগুলো গলে পচে যেগুলো সয়েল তৈরি হয়, সেই জিনিসগুলোকে আমরা বলছি অর্গানিক সয়েল, যেমন হিউমাস, পিট, মাক এগুলো। নাইস। নাও দুটো টার্ম আমি জাস্ট এখানে জেনারেল নলেজের জন্য বলবো। সো ওটা সেই টার্ম দুটো তোমরা এখানে, সো আমি এখানে দুটো টার্ম এখানে জেনারেল নলেজের জন্য বলবো, সে দুটো তোমরা লিখে নাও। এক হচ্ছে পেডোজেনেসিস। সো হোয়াট ইজ পেডোজেনেসিস? রাইট ডাউন, এখানে হ্যাশট্যাগ দিয়ে লিখে নাও যে পেডোজেনোসিস। হোয়াট ইজ পেডোজেনেসিস একটা, আর একটা তুমি লিখবে তার নিচে, যেটাকে বলছে পেডোলজি। সো পেডো কথার মানে হচ্ছে তোমার সয়েল, ওকে? আর পেডো, এখানে জেনোসিস কথার মানে হচ্ছে তোমার যে প্রসেস অফ ফরমেশন অফ সয়েল। তারা লিখে নাও এখানে, দ্য প্রসেস
অফ ফর্মেশন অফ সয়েল, এটাকে বলা হয় পেডোজেনেসিস, রাইট? আর পেডোলজি মানে হচ্ছে স্টাডি অফ সয়েল, এটাকে আমরা বলবো কি পেডোলজি। সে দুটো ইংলিশ টার্ম আছে, ভোকাবুলারি তোমাদের কাজে লাগবে অনেক সময়, কম্পিটিটিভ এক্সামে পেডোজেনেসিসের ব্যাপারে জিজ্ঞাসা করে। ওকে, নাও নেক্সট ইজ দ্যাট আমরা যখন সয়েল মেকানিক্স পড়ছি, তো হু ইজ দ্য ফাদার অফ সয়েল মেকানিক্স, এই কোশ্চেনটা অনেক সময় তোমাদের ইন্টারভিউয়ে বা শর্ট কোশ্চেনে আসে। সো ফাদার অফ সয়েল মেকানিক্স তোমরা যদি জানো তাহলে খুবই ভালো, যদি না জানো লিখে নাও, ডক্টর কার্ল টারজাগি। ওকে, ডক্টর কার্ল টারজাগি, এনার কন্ট্রিবিউশন অনেক বেশি, তোমরা সেটা বুঝতে পারবে যখন শিয়ার স্ট্রেন্থ চ্যাপ্টার পড়বে, এবং উনি কী কী ইকুয়েশন দিয়েছেন, কোন কোন কনসেপ্টে কাজ করেছেন, ইনি একজন ভালো সায়েন্টিস্ট। তো ফাদার অফ সয়েল মেকানিক্স বলা হয় ডক্টর কার্ল টারজাগিকে। ওকে, নাও নেক্সট আমি যেটা তোমাদের সঙ্গে ডিসকাস করব সেটা হচ্ছে কি অরিজিন অফ সয়েল, মানে সয়েলটা কিভাবে ফর্মেশন হয়, যেটাকে আমরা ওয়েদারিং অ্যাকশন বলছিলাম, আর ডিকম্পোজিশন। সো এই দুটো জিনিসকে আমি একটু ডিটেলসে জাস্ট ডিসকাস করে দিচ্ছি, তোমরা লিখে নাও। ওকে, নাও আমি যেভাবে লিখছি সেভাবেই লিখবে, বাকি তোমরা মানে থিওরি নিজে থেকেই লেখার চেষ্টা করবে, জাস্ট বুঝে নাও জিনিসগুলো, বইয়ে পড়বে একটু হালকা হালকা করে, নিজে থেকে নোটস বানাতে পারবে। অরিজিন অফ সয়েল এরকমভাবে লিখে এটাকে দুটো ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে কি না ডিকম্পোজিশন, ডিকম্পোজিশনের জন্য হতে পারে সয়েল ফরমেশন, অরিজিন অফ সয়েল। আর একটা কি, আর একটা হতে পারে ওয়েদারিং অ্যাকশন। সো ওয়েদারিং, ওয়েদারের থেকে, ওয়েদারের জন্য, ওয়েদার দু ধরনের হতে পারে ওয়েদারিং। একটা হচ্ছে কি, একটাকে বলা হয় ফিজিক্যাল ওয়েদারিং, আর একটা হচ্ছে কেমিক্যাল ওয়েদারিং। আমি একটু মোটা করে লিখছি যাতে তোমাদের মোবাইলে দেখতে অসুবিধা না হয়। ওকে, সো ফিজিক্যাল ওয়েদারিং এবং কেমিক্যাল ওয়েদারিং। সো ওয়েদারিং মানে হচ্ছে কি জিনিস, দেখো আমরা আমরা ক্লাস 8-9 একবার পড়েছিলাম যে একটা পাথর ধরে পড়ে আছে, তো দিনের বেলায় রোদ উঠেছে, তো দিনের বেলায় রোদ উঠলে কি হয়, টেম্পারেচার বাড়বে, আর টেম্পারেচার বাড়লে কি হবে, পাথরের গায়ে টেম্পারেচার বাড়বে, আর বাড়ার জন্য কি হবে, পাথরটাও ধীরে ধীরে এক্সপ্যান্ড হবে। আবার রাত্রিবেলায় কি হবে, টেম্পারেচার কমে যাবে, তো টেম্পারেচার ডাউন হলো, আর ডাউন হওয়ার ফলে এবারে কি হবে, পাথরটা ঠান্ডা হবে, এবং সেখানে তাদের একটা এক্সপ্যানশনের পরে কি হবে, কন্ট্রাকশন হবে। কন্ট্রাকশন মানে কি, ছোট হওয়া। তো এই ছোট বড় বারবার হতে হতে কি হবে, পাথরের মধ্যে ক্র্যাকস হবে, তারপরে পাথরটা ভেঙে গিয়ে ছোট ছোট আকারে পাথরে পরিণত হবে, তারপরে আরও ছোট পাথরে পরিণত হবে, তারপরে বৃষ্টি যদি হয়ে যায়, তো বৃষ্টি হওয়ার ফলে সেইটা জলের সঙ্গে ভেসে এসে কি হবে, নদীতে এসে পড়বে। আর নদীতে যখন, ভরা নদীতে যখন জলের স্রোতে যাবে, তখন ওই জলের নিচে নদীর একদম বেড লেভেলে এই পাথরগুলো গড়িয়ে 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 ডাউন স্ট্রিমে চলে যায়। আর যখন এটা গড়িয়ে গড়িয়ে যায়, তখন পাথরে পাথরে জলের তলায় ঠোকা লেগে তারা আবার ভাঙে, এবং এভাবেই তোমার গ্রাভেল, স্যান্ড এগুলো তৈরি হয়। তো এই জিনিসগুলোকে না ফিজিক্যাল ওয়েদারিং বলা হয়। ফিজিক্যাল ওয়েদারিং কেন বলা হয়, কারণ ফিজিক্যালি কোনো একটা রিজন হয়, সেটা টেম্পারেচার হতে পারে বা আদার কোনো রিজন হতে পারে, তার জন্য কি হয়, পাথরগুলো ভেঙে ভেঙে অনেকটা ছোট পার্টিকেলে পরিণত হয়। এই জিনিসটাকে আমরা ওয়েদারিং বলছি। এবার ওয়েদারিং কত ধরনের হতে পারে, তার মধ্যে আমি 3-4 রকমের তোমাদের বলছি, তোমরা সেগুলোকে ডিটেলসে আরও ভালোভাবে লিখতে পারবে, বুঝতে পারবে। সো রাইট ডাউন ফিজিক্যাল ওয়েদারিং। নাও রাইট ডাউন ফিজিক্যাল ওয়েদারিং। দেখো বেশি গল্প করে না করে টু দ্য পয়েন্ট পড়াশোনা করলে আমার মনে হয় বেশি ভালো হয়। সো ফিজিক্যাল ওয়েদারিং, 1 নাম্বার ফিজিক্যাল ওয়েদারিংয়ের মধ্যে একটা পড়ে যেটা হচ্ছে টেম্পারেচার। আমি জাস্ট লিখবো, লিখতে লিখতে যাব আর বোঝাতে বোঝাতে যাব, তোমরাও তাই করবে। টেম্পারেচার, সো টেম্পারেচারের জন্য কি হয়, যে আমরা যেটা একটু আগে যেটা উদাহরণ দিলাম, যে একটা পাথর পড়ে আছে, টেম্পারেচার দিনের বেলায় একরকম, সূর্যের জন্য আলাদা, আবার মুনের জন্য আলাদা, তো টেম্পারেচার এখানে বাড়বে এখানে কমবে, তো এই জন্য কি হবে না, ক্র্যাকস ক্রিয়েট হবে এবং সেগুলো ভাঙবে। তো এটা হচ্ছে টেম্পারেচার ইফেক্ট। ওকে, সো ফিজিক্যাল ওয়েদারিংয়ের মধ্যে বলছে টেম্পারেচারের জন্য একটা রিজন হতে পারে। 2 নাম্বার কি হতে পারে না, প্লান্ট, গাছের প্লান্ট রুট গ্রোথ, GROWTH। ওকে, সো সাপোজ কোনো একটা পাথুরে মাটি আছে, পাথর আছে ধরো একটা, এবং তার মধ্যে একটা ক্র্যাকস হয়েছে। এবার কি হয়, অনেক সময় আমরা দেখেছি যে পাথরের উপরে বা পাহাড়ের গায়ে কিন্তু গাছ হয়ে যায়। কিভাবে হয় না, এখানে বীজ পড়ে, সেই বীজ থেকে একটা গাছ বেরোলো,
এবং সেই গাছটার কি হবে না শিকড় হবে, এবং সেই শিকড়টা ধীরে ধীরে পাথরের মধ্যে ইনসার্ট হবে, এবং একটা সময় কি হবে এই রুটের প্রেসারের জন্য এই অংশটা পাথরটা ভেঙে পড়বে, এবং সেটা আবার আলাদা ওয়েদারিংয়ের জন্য আবার সেটা টুকরো টুকরো হবে। তো এর ফলে কি হয় না এই যে পাথরটাকে ভাঙতে সাহায্য করলো, কে সাহায্য করলো না প্লান্ট রুট। তো এটাকেই বলা হয় ফিজিক্যাল ওয়েদারিংয়ের on more example, right? So plant growth root, it is also help in physical weathering. আবার কি আছে 3 নাম্বার দেখো, 3 নাম্বার আরেকটা হতে পারে অ্যাব্রেশন। অ্যাব্রেশনটা আমি কি বললাম যে ঘর্ষণের ফলে হতে পারে। অ্যাব্রেশনটা কিসে হতে পারে, সেটা অ্যানিম্যাল হতে পারে, অ্যানিম্যাল। সো আমরা জানি যে ধরো পাহাড়ি এরিয়া আছে, পাহাড় আছে, সো সেখানে অনেক পাহাড়ি ছাগল থাকে বা গরু মোষ বা ঘোড়া থাকে। তো তারা ওই পাহাড়ি অঞ্চলে যখন মানে চড়ে বেড়ায় তখন কি হয় তাদের খুর যেটা থাকে সেই খুর দিয়ে কি হয় পাথরের গায়ে ছোট 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 ছোটোভাবে ঘর্ষণের ফলে পাথরের কিছু কিছু টুকরো ঝরে পড়ে। তো এর ফলেও কিন্তু অ্যাব্রেশন ঘটে এবং সেই জিনিসগুলোই কিন্তু অ্যাকচুয়ালি সয়েল ফরমেশনে হেল্প করে। এটাকে বলা হচ্ছে অ্যাব্রেশন। এছাড়া তোমার নদীতে যে পাথরগুলো এসে নদীর তলায়, নদীতে যখন ভরা নদীতে যখন জলটা যায় তখন ওই জলের নিচে যে পাথরগুলো থাকে ওই পাথরগুলোর সঙ্গে একে অপরের কি হয় না ঠোকা লেগে যায়। এই ঠোকা লাগার ফলে তার অনেকগুলো পাথর ছোট ছোট আরও দানায় পরিণত হয়। তো এই জিনিসগুলোকে অ্যাব্রেশনও বলা যায়। ঠিক আছে? সো অ্যাব্রেশন শুধুমাত্র অ্যানিম্যাল নয়, আমাদের যা কিছু আছে মানে ঘর্ষণের ফলে সেগুলো ব্রেকডাউন হচ্ছে, সেই জিনিসটাকে আমরা অ্যাব্রেশনের মধ্যে ফেলছি। 4 নাম্বার লিখো ওখানে যে ওয়েডজিং অ্যাকশন। তো ওয়েডজিং অ্যাকশন, ওয়েডজিং অ্যাকশন অফ আইস, আইস মানে বরফ। এটা আবার কি জিনিস? ওয়েডজিং অ্যাকশন অফ আইসটা খুব ইন্টারেস্টিং জিনিস। কিভাবে বোঝাবো না, আমি একটু কালার চেঞ্জ করে নিই। ওকে, ধরো এটা একটা পাহাড় আছে, ঠিক আছে? এখানে একটা কি আছে, ছোট্ট একটা ক্র্যাক আছে এবং এরকম একটা পাহাড় আছে। তো এটা সাধারণত ঠান্ডার যে দেশগুলো আছে বা ঠান্ডার এরিয়া যেগুলো আছে যেমন হিমালয়ান এরিয়া, দার্জিলিং বা এসব জায়গায় কি হয়, যখন বৃষ্টি হয় তখন এখানে জলটা ঢুকে যায় এই ফাটের মধ্যে। তারপরে কি হয়, যখন আবার টেম্পারেচার ড্রপ করে যায়, যখন আইস ফর্মেশন শুরু হয়, তখন কি হয় আমরা জানি যে ওয়াটার যখন তোমার আইসে পরিণত হয় তখন কি হয় তার ভলিউম ইনক্রিজ হয়, তাই কি না? তো ভলিউম ইনক্রিজ হলে কি হবে, এদিকে একটা প্রেশার দেবে, এদিকে একটা প্রেশার দেবে, এই আইসটা এর ভেতরে যে আইস ফর্মেশন হয়েছে, তো এই আইসে ফর্মেশনের জন্য এই পাথরটা এখান থেকে ভেঙে পড়ে যাবে। তো এটা কি হলো, এটা ফিজিক্যালি ওয়েদারের অ্যাকশন বলা যেতে পারে। তো এটাকে বলা হচ্ছে ওয়েডজিং অ্যাকশন অফ আইস। তো এগুলো গেল সাধারণত 4টে তোমার ওয়েডজিং অ্যাকশন অফ সরি এগুলো হলো তোমার 4টে ফিজিক্যাল ওয়েদারিং। ওকে, নাও এরপরে আমরা সিমিলারলি ডিসকাস করব। চলো কেমিক্যাল ওয়েদারিং বলতে কী বোঝায়। আমি কালারটা চেঞ্জ করি, ব্ল্যাক কালারে বেশি দেখতে ভালো লাগে না? ওকে, নাইস। নাও কেমিক্যাল ওয়েদারিং, কেমিক্যাল ওয়েদারিং। আমার হ্যান্ড রাইটিং একটু খারাপ, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, আশা করি বুঝতে পারছো, না বুঝতে পারলে আমাকে বলবে। ওকে, কেমিক্যাল ওয়েদারিং। সো কেমিক্যাল ওয়েদারিংয়ের মধ্যে বিভিন্ন রকম প্রসেস। কেমিক্যাল মানে হচ্ছে ধরো যে পাথরগুলো আছে বা যেগুলোর গায়ে ধরো কোনো কেমিক্যাল লেগেছে, সেই কেমিক্যালটা কোনো অর্গানিক ব্যাকটেরিয়া থেকে হতে পারে বা কোনো আমাদের ন্যাচারাল কোনো অক্সিজেন হতে পারে, কার্বন ডাইঅক্সাইড হতে পারে বা কার্বন হতে পারে বা জল হতে পারে বা অন্য কোনো অ্যাসিড হতে পারে। তো এর ফলে কি হয় ওই রকগুলোর মধ্যে কিছুটা অক্সিডেশন হয়, অক্সিডেশন হতে পারে, বা তার মধ্যে কি হতে পারে কার্বনেশন বা হাইড্রোলাইসিস হতে পারে, হাইড্রোলাইসিস জলের দ্বারা হতে পারে, বা সেটা কোনো কার্বনেশন হতে পারে। ঠিক আছে, ব্রেকডাউন বিক্রিয়া করে সেটার ব্রেকডাউন হলো বা রিডাকশান হলো। ঠিক আছে, রিডাকশান, এটাকে কেটে দিলাম, রিডাকশান, ডি ইউ। ওকে, রিডাকশান হতে পারে, বা আর কি হতে পারে না লিচিং। লিচিং বলতে এটা বোঝায় ধরো কোনো একটা জায়গায় অর্গানিক কোনো একটা জায়গায় ধরো রক পড়ে আছে এবং তার উপরে কোনো কেমিক্যাল লং টাইম থেকে পড়ে আছে, তার ফলে কী হবে সেই কেমিক্যালের সঙ্গে পাথরের যে বিক্রিয়া হওয়ার পরে একটা তরল পদার্থ বেরিয়ে আসবে, সেটাকে আমরা লিচিং বলতে পারি। ঠিক আছে? তো এগুলো হচ্ছে কি না অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে হতে পারে, কার্বনের সঙ্গে হতে পারে বা জলের সঙ্গে হতে পারে, H2O র সঙ্গে হতে পারে। সো এগুলোর ফলে যে কেমিক্যাল রিঅ্যাকশন হওয়ার ফলে পাথরটা অন্য কোনো জিনিসে রূপান্তরিত হয়ে যাচ্ছে এবং সেই জিনিসটা তোমার সয়েল ফরমেশনে কাজে লাগছে। তো এইটাকে আমরা বলছি কেমিক্যাল ওয়েদারিং অ্যাকশন। নাও এবার আমরা ডিসকাস করব আমাদের আরেকটা পার্ট, যেটাকে আমরা বলছিলাম কি না
অর্গ্যানিক পার্ট, যেটা হচ্ছে কি ডিকম্পোজিশন। সো ডিকম্পোজিশনটা বেসিক্যালি কার হবে না, ডিকম্পোজিশন কোনটা হবে, যেটা পচনশীল বস্তু, তাই কি না, যেগুলো হচ্ছে তোমার অর্গ্যানিক ম্যাটার। সো অর্গ্যানিক ম্যাটার যেগুলো আছে পৃথিবীতে, আমাদের সব কিছু একটা জড় বস্তু, একটা জীব বস্তু, যার মধ্যে জীবন থাকবে, সেই জীব জড় বস্তু থেকে নয়, জীব যেগুলো, তারা যখন মরে যায় তখন তাদের কি হয়, ডিকম্পোজিশন হয়, এবং সেই ডিকম্পোজিশনে হেল্প করে ব্যাকটেরিয়া, মাইক্রোবসগুলো, ঠিক আছে, মাইক্রো অর্গানিজমস, এরা কি করে সেই সব মানে মরা পচা বস্তুগুলোকে খেয়ে ফেলে এবং সেগুলোকে মাটির সঙ্গে মিশে দেয়। তো এর ফলে এই যে ডিকম্পোজিশন হচ্ছে, ধরো একটা গাছ পড়ে আছে 30 বছর 40 বছর থেকে, তো ধীরে ধীরে কী হবে, সেটা ডিকম্পোজ হবে, বা একটা হিউম্যান বডি বা একটা কোনো অ্যানিমাল মরে পড়ে আছে, তো সেটা তো সারা জীবন থাকবে না, সেটা ধীরে ধীরে ডিকম্পোজ হবে এবং সেগুলো মাটির সঙ্গে মিশে যাবে। তো এই ফলে যে সয়েল ফর্মেশনটা হয়, অর্গানিক ম্যাটারের পচে যাওয়ার ফলে, যে ডিকম্পোজিশনের ফলে যে সয়েলটা ফর্মেশন হলো, সেটাকে আমরা কি বলছি, ডিকম্পোজিশন অ্যাকশন। সো ডিকম্পোজিশন অ্যাকশনের জন্য বেসিক্যালি কি হয় না, অর্গানিক সয়েল ফর্ম হয়, ঠিক আছে, অর্গানিক সয়েল ফর্মড। ওকে। সো আশা করি ওয়েদারিংয়ের ব্যাপারে যতটুকু বললাম আমি, তোমরা মাথায় নিয়েছো। তোমরা যদি ডিটেলস নোট নিতে চাও, তো আমি সুন্দর করে লিখে আমি আমার ব্লগে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও, রাইট, চ্যাপ্টার ওয়াইজ। বাট আমি যেগুলো বোঝাচ্ছি জাস্ট সেগুলো একটু মাথায় ঢুকিয়ে নাও, তাহলে তোমাদের এক্সামের ক্ষেত্রে নিজে থেকে তোমরা এটা কিন্তু লিখতে পারবে, রাইট। নাও রাইট ডাউন সাম নোট পয়েন্ট। ওকে, ইম্পর্টেন্ট নোট পয়েন্ট কিছু আমরা লিখব। এক হচ্ছে, ইন কেস, রাইট ডাউন, ইন কেস অফ physical weathering, in case of physical weathering, properties of মাদার রক বলতে পারো, বা মাদার রকই লিখলাম আমি, ওকে, মাদার রক, ওকে, মানে যেখান থেকে সয়েলটা তৈরি হচ্ছে, মাদার রক অর রক বলতে পারো, অ্যান্ড দ্য সয়েল formed from that rock is same, okay. সো ইন কেস অফ দ্য ফিজিক্যাল ওয়েদারিং প্রপার্টি অফ দ্য মাদার রক, বা রক যেটা থেকে তোমার সয়েলটা ফর্মেশন হচ্ছে, তাদের যে প্রপার্টি, তো সয়েল যেখান থেকে ফর্ম হচ্ছে সেই সয়েল, তার যে প্রপার্টি এবং সয়েলের যে প্রপার্টি, দুটোই কিন্তু সেম হয়। যেমন এক্সাম্পল, গ্রাভেল, স্যান্ড, সিল্ট, SILT। তো এই স্যান্ড, সিল্ট, গ্র্যাভেল এগুলো সব রক থেকে তৈরি। তো রকের যে প্রপার্টি থাকবে, সেই প্রপার্টিটা কিন্তু গ্র্যাভেলেরও থাকবে, সেই প্রপার্টিটা কিন্তু স্যান্ডেরও থাকবে, সেই প্রপার্টিটা কিন্তু সিল্টেরও থাকবে। মানে কি, তাদের কোনো প্রপার্টিজ চেঞ্জ হবে না, সেটা তাদের যে কম্পোজিশন বা তাদের যে কেমিক্যাল স্ট্রাকচার সব কিছুই কিন্তু প্রায় সেমই থাকবে, কোনো ধরনের চেঞ্জ হবে না। এটাকে কি বলা হচ্ছে, কার ক্ষেত্রে না, ফিজিক্যাল ওয়েদারিংয়ের ক্ষেত্রে, যা শুধুমাত্র ওটা সাইজের ডিফারেন্স হবে, কিন্তু তাদের কেমিক্যাল বা তাদের যে প্রপার্টিজ, সেই প্রপার্টিজ কিন্তু চেঞ্জ হবে না। ওকে, নাও সেকেন্ড নোট পয়েন্ট, লিখো। সেকেন্ড নোট পয়েন্ট হলো, ইন কেস অফ কেমিক্যাল ওয়েদারিং, in case of chemical weathering, the properties of soil, formed from the rock is different। তার মানে কি, যদি কেমিক্যাল ওয়েদারিংয়ের ফলে হয়, তাহলে তোমার যে রক থেকে তোমার সয়েলটা তৈরি হয়েছে, তার প্রপার্টি এবং সয়েলের প্রপার্টিটা কিন্তু আলাদা আলাদা হবে। কেননা এখানে কেমিক্যাল রিয়াকশান ঘটছে, তো কেমিক্যাল রিয়াকশান ঘটার ফলে কি হয়, তোমার এটা চেঞ্জ হয়ে যায়। তার মানে এটার ক্ষেত্রে মনে রাখবে যে কেমিক্যাল ওয়েদারিং যদি হয়, তাহলে প্রপার্টি চেঞ্জ হয়ে যাবে। তা যে জায়গা থেকে সয়েলটা তৈরি হয়েছে, তার মাদার রক থেকে সয়েলের যে প্রপার্টি, তার সেটা টোটালি ডিফারেন্ট হয়ে যাবে, ওকে। কিন্তু ফিজিক্যাল প্রপার্টিজ, ফিজিক্যাল ওয়েদারিংয়ের ক্ষেত্রে সেটা কিন্তু কোনো চেঞ্জ হয় না। সো আশা করি প্রথম ক্লাসটাতে আমরা অনেক কিছুই ডিসকাস করলাম, ওয়েদারিংয়ের ব্যাপারে ডিসকাস করলাম, কেমিক্যাল ওয়েদারিংয়ের ব্যাপারে ডিসকাস করলাম। এছাড়াও
আমরা এবার কিছু ডেফিনেশন, কিছু স্পেসিফিক যে ইন্ডিয়ান সয়েল আছে, ডিফারেন্ট টাইপ অফ সয়েল, সেইগুলো জিনিসগুলোর ব্যাপারে আমরা এক এক করে তাদের ডেফিনেশন এবং কিছু কিছু প্রপার্টি আমরা জেনে রাখবো, যাতে আমাদের সুবিধা হয় সয়েল মেকানিক্স পড়তে। সো আপ টু দিস আমরা প্রথম পার্টে লেকচারে আমাদের আমি এখানেই কনক্লুড করছি। তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা কাইন্ডলি একটা নোটবুক কিনে ফেলো, এটা আমার রিকোয়েস্ট। তোমরা কলেজের মধ্যে করো, যেখানেই নোট করো, তুমি এই নোটবুকটাকে আপডেট করতে থাকবে। একটা ভালো তুমি নোটবুক কিনে নাও, মোটামুটি 150-200 পেজের, এবং থরলি আমি যেভাবে পড়াচ্ছি তোমরা জাস্ট নোটসটাকে বুঝে লিখে ফেলো। তাহলে দেখবে তোমাদের জিনিসগুলো আসান হবে, এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামে তুমি আমার নোটস ফলো করো, দেখবে তুমি 98% তুমি কমন পাবে ডেফিনেটলি। আমি তোমার, তুমি যদি কনসেপ্টগুলো ক্লিয়ার করে রাখতে পারো, ডেফিনেটলি তুমি সেখানে কিন্তু এই কনসেপ্টগুলো অ্যাপ্লাই করতে পারবে। ওকে, চলো আর কথা না বাড়িয়ে বন্ধুদেরকে শেয়ার করো, সবাইকে বলো সাবস্ক্রাইব করতে, তাতে আমি মোটিভেশন পাই অনেক বেশি। ওকে, সো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট পার্টে, পার্ট 2-তে। ওকে, থ্যাংক ইউ।